আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের স্কুল শাখায় আসা একটি প্রশ্ন সমাধান করব। আজকে আমরা পড়ব হচ্ছে স্টোরি অ্যান্সারিং স্টোরি। এখান থেকে মূলত আমরা আজকে সমাধান করব। দেখো, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। জার বা হচ্ছে জারের মধ্যে বা হচ্ছে পাত্রের মধ্যে মূলত কি ছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ ইনসাইড দ্য, প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিডন্ট রোসামন্ড এক্সামাইন। রোসামন্ড কেন পরীক্ষা করেনি বা ভিতরে দেখেনি দ্য জার বিফোর, পূর্বে কেন দেখেনি। প্রথম প্রশ্ন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, জারের মধ্যে কি ছিল, হাউ ডিড ইট স্মেল, এবং এটি থেকে কেমন স্মেল আসছিল বা গন্ধ আসছিল, কেমন। চলো দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা দেখে আসি। আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা তাহলে রোসামন্ড মূলত কি করেনি, প্রথমত রোসামন্ড ডিডন্ট এক্সামাইন, সে মূলত চেক করে নেয়নি বা দেখে নেয়নি দ্য জার, জারটিকে পূর্বে দেখেনি ঠিকঠাক মতো বিফোর বাইং, কেনার সময়। অ্যাজ, কারণ শি ওয়াজ ওভার এক্সাইটেড, সে উন্মত্ত ছিল, উত্তেজনায় উন্মত্ত ছিল, সে অতিরিক্ত উত্তেজিত ছিল অ্যাট দ্যাট টাইম, ওই মুহূর্তে সে উত্তেজিত ছিল এবং উত্তেজনার তাড়নায় সে মূলত কি করেনি, এই জারটি মূলত ভালো করে দেখে নেয়নি। ঠিক আছে, আমাদের প্রথম অংশের অ্যান্সার শেষ। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটি কি ছিল চলো দেখি। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে জারের ভেতরে আসলে কি ছিল। দ্য জার ওয়াজ ডার্ক, ভেতরের অংশটা কেমন ছিল। হ্যাঁ, মানে এক কথায় জারটি ছিল হচ্ছে ডার্ক, মানে অন্ধকারাচ্ছন্ন, অ্যান্ড হ্যাড আ ব্ল্যাক থিং ইনসাইড, এবং এটির ভেতরে একটি কালো কিছু একটা ছিল, কিছু একটা, নট কিছু একটা, একটি বিষয়, একটি জিনিস ছিল কিন্তু সেটা ছিল কালো। ইট গেভ টেরিবল মানে ভয়ানক, আনপ্লেজেন্ট স্মেল, আনপ্লেজেন্ট মানে কি, স্বস্তিদায়ক, অস্বস্তিকর। এটি ছিল হচ্ছে ভয়ানক এবং অস্বস্তিকর স্মেল। এর ভেতর থেকে মূলত কি আসছিল, ভয়ানক স্মেল আসতেছিল এবং পাশাপাশি অস্বস্তিকর স্মেল আসতেছিল। ঠিক আছে, চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর 3 নম্বর প্রশ্নে চলে যাই। চলো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড দ্য মিলিনার্স শপ লুক লাইক। মিলিনার্সের দোকানটি আসলে কেমন ছিল, শপটি কেমন ছিল। মিলিনার্সের শপ বা দোকানটি কেমন ছিল, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অ্যান্সার লিখব। এখানে লুকটা হচ্ছে, এখানে কি হবে, লুকটা হবে হচ্ছে তোমার মেইন ভার্ব। হোয়াট ডিড রোসামন্ড বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, সে কেন ডিসঅ্যাপয়েন্টেড বা হচ্ছে উদ্বিগ্ন বা হতাশ হয়ে গিয়েছিল কেন। এখানে চলো আমরা অ্যান্সার দুইটাই দেখে আসি। পাস্ট ইনডিফিনিট কিন্তু দুইটাই, এখানে অ্যান্সার কিন্তু দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্সেই আসবে। চলো আমরা দেখি এখানে। দ্য মিলিনার শপ ওয়াজ ডেকোরেটেড, এটি কি ছিল, সাজানো ছিল। এটি কি ছিল, সাজানো ছিল। কিভাবে, রিবনস অ্যান্ড লেস। আমরা রিবন বলতে যেটা কাটি, রিবন বলতে আমরা হয় না যে আমরা যখন উদ্বোধন করি ওইখানে রিবন কাটা হয় না, কেচি দিয়ে কাটা হয়, সেই রিবনটা। লেস মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি, রিবন আর লেস বলতে একই, মাঝে মধ্যে একই রকম অর্থ আসে, বা হচ্ছে রঙিন সুতার মতো দেখতে, রঙিন ফিতা। অ্যান্ড ফেস্টুন থাকে, ব্যানার ফেস্টুন তো আমরা চিনি তাই না, সেখানে আমরা কি দেখতে পাই, ফেস্টুন দেখতে পাই অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কৃত্রিম ফুল ছিল সেখানে, কৃত্রিম ফুল দিয়ে তৈরি ফেস্টুন। সেখানে ফেস্টুনকে দেখেছিলাম এবং সেই ফেস্টুনগুলো ছিল কৃত্রিম ফুল দিয়ে তৈরি। তাহলে দ্য মিলিনার্স শপ, তোমরা আবার এটাকে মিলিয়নিয়ার পড়ো না। দ্য মিলিনার্স শপ ওয়াজ ডেকোরেটেড, সুসজ্জিত ছিল। ডেকোরেটেড উইথ মানে সুসজ্জিত কোনো কিছুর মাধ্যমে। কিসের মাধ্যমে, রিবনস ছিল যেটাকে কাটা হয় উদ্বোধনের সময়, লেস হচ্ছে রঙিন ফিতা, অ্যান্ড ফেস্টুনস ছিল যেটা মূলত ফেস্টুন তৈরি করা হয়েছিল অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, হ্যাঁ কৃত্রিম ফুলের মাধ্যমে তৈরি ফেস্টুনস। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের সি নম্বর প্রশ্ন। আমরা যদি ডি নম্বর প্রশ্নটা একটু দেখি। রোসামন্ড বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, রোসামন্ড কেন ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশাগ্রস্ত হয়ে গেলে, সে ভীষণ হতাশায় পড়ে গিয়েছিল কেন। অ্যাজ মানে হচ্ছে কারণ, হার মাদার ডিড নট কমপ্লাই শব্দের অর্থ হচ্ছে সম্মত হওয়া, কমপ্লাই শব্দের অর্থ হচ্ছে অ্যাগ্রি হওয়া, সম্মত হওয়া। ঠিক আছে, তাহলে এখানে ডিড নট কমপ্লাই, ডিড হওয়ার কারণে ভার্বের বেস ফর্ম তোমরা মনে রাখবা, ডু, ডাজ, ডিড। এটা যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, তাহলে এগুলোর পরে যে ভার্বটা আসবে মেইন ভার্ব, সেই ভার্বের বেস ফর্ম হবে এসিএস আইএনজি, এটার সাথে যুক্ত হয় না। মডাল ভার্বের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। তাহলে ডিড নট কমপ্লাই, সম্মত হননি, টু বাই হার থিংস শি ওয়ান্টেড, মানে যে জিনিসগুলো তিনি চেয়েছি, সে মেয়েটি চেয়েছিল, এখানে রোসামন্ড চেয়েছিল,
তার মা সেগুলো কিনতে সম্মত হননি এবং সম্মত না হওয়ার কারণে মূলত রোসামন্ড কি হয়েছিল, খুবই ডিসঅ্যাপয়েন্টেড অথবা হতাশাগ্রস্ত হয়েছিল। আমরা 4টি প্রশ্ন শেষ করেছি, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হোয়াট মেড রোসামন্ড সাফার ডে বাই ডে, মানে কোন বিষয়টি মূলত রোসামন্ডকে কি করছিল, ভোগাচ্ছিল, দিনের পর দিন রোসামন্ডকে ভোগাচ্ছিল, কোন বিষয়টি ভোগাচ্ছিল। আর এরপরটা হচ্ছে ডেসক্রাইব দ্য ওয়েদার অফ 17 মার্চ 1979 ইন ইয়োর ওন ওয়ার্ড। 1978 সালের 17ই মার্চ যে দিনটি ছিল সেই দিনের আবহাওয়াটা কেমন ছিল। চলো এই দুইটা বিষয় আমরা পড়ে আসি। কোন বিষয়টি রোসামন্ডকে বারবার ভোগাচ্ছিল দিনের পর দিন, এবং ওই দিন 17ই মার্চ 1978 সালের আবহাওয়াটি কেমন ছিল। চলো আমরা অ্যান্সারটি দেখে আসি। রোসামন্ড সাফার্ড, পাস্ট টেন্সের প্রশ্ন, পাস্ট টেন্সের অ্যান্সার। সাফার্ড ফর আ হোল মান্থ, পুরো মাস জুড়ে, বিকজ শি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ সে ভীত ছিল, হ্যাঁ ফ্রাস্ট্রেটেড মানে হতাশা হয়ে যাওয়া, না হতাশ হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড। হতবিহ্বল হয়ে যাওয়া, উইথ হার ফুলিশ অ্যাক্টিভিটিস, তার বোকা বোকা কর্মকাণ্ডের জন্য সে কেন ফ্রাস্ট্রেটেড থাকতো, হতবিহ্বল হয়ে থাকতো কেন, সে তার নিজের কিসের কারণে, ফুলিশ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে বোকা বোকা কর্মকাণ্ডগুলোর জন্য সে কি পুরো মাস জুড়ে কি থাকতো, ভুগত। তার ভোগান্তির কারণ হচ্ছে সে সারা মাসে কিসে থাকতো, ফ্রাস্ট্রেটেড থাকতো, এক কথায় হতবিহ্বল হয়ে থাকতো। ঠিক আছে। F নম্বর প্রশ্ন দেখো, 1978 সালের 17ই মার্চ, যেহেতু অতীতকাল, দ্য ওয়েদার ওই সময়ের আবহাওয়া কেমন ছিল, ওয়াজ আনইউজুয়াল, অস্বাভাবিক ছিল। ইউজুয়াল মানে স্বাভাবিক, আনইউজুয়াল শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক ছিল। দ্য স্কাই টার্নড ডার্ক মানে আকাশ হুট করে কি হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সাডেনলি হুট করে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। দেয়ার ওয়ার রেইন স্কোয়ার, বৃষ্টি ছিল এবং বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস ছিল বা ঝড়ো হাওয়া ছিল, বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ছিল। অ্যান্ড আ হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি, কেম আউট অফ নোহোয়ার মানে হচ্ছে তোমার কোনো এক দিক থেকে শিলাবৃষ্টি শুরু হয়েছিল, বা সব দিক থেকে কোন দিক থেকে হচ্ছিল আসলে বোঝা যাচ্ছিল না, শিলাবৃষ্টি শুরু হয়েছিল। হেলস্টর্ম শব্দের অর্থ শিলাবৃষ্টি, স্কুয়ালস শব্দের অর্থ হচ্ছে ঝড়ো হাওয়া। হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড ফর দ্যাট টাইম অফ দ্য ইয়ার, বছরের ওই সময়টাতে এটা ছিল আনএক্সপেক্টেড। আর আনএক্সপেক্টেড মানে কি, অনাকাঙ্ক্ষিত, এটাকে কি বলা হয়, অনাকাঙ্ক্ষিত বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুটি প্রশ্নের অ্যান্সার শেষ করেছি। চলো আমরা লাস্টের দুটাতে যাই। লাস্টের দুটি প্রশ্ন কি দেওয়া আছে, হোয়াট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি, দিল্লিতে থাকা অবস্থায় তিনি মূলত কি করতেন, এটা আমাদের প্রথম প্রশ্ন। এরপর একটা বলা হচ্ছে, ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে কি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো। ডিসক্রাইব হোয়াট ইউ স ইন ইয়োর ওন ওয়ার্ডস, তুমি নিজের ভাষায় বলো তুমি কি কি দেখেছো বা কি অবস্থা ছিল ওই সময়। চলো আমরা দেখে আসি। তাহলে এখানে আমরা হোয়াইল স্টাডিং ইন দিল্লি, যখন দিল্লিতে পড়তো, লেখক যখন দিল্লিতে পড়তো তখন অবস্থাটা কেমন ছিল। তাহলে এখানে দিল্লিতে পড়ার সময় তিনি মূলত কাজ করতেন, কি হিসেবে কাজ করতেন, আমরা দেখেছিলাম গল্প পড়ার সময় তিনি পার্ট টাইম একজন জার্নালিস্ট ছিলেন। হোয়াইল স্টাডিং ইন দিল্লি দ্য অথর ওয়ার্কড, তিনি কাজ করতেন অ্যাজ হিসেবে এ পার্ট টাইম জার্নালিস্ট, একজন কি খণ্ডকালীন একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইয়াস, হ্যাঁ আমি দেখেছি, আই স ফ্লাডস ইন মাই লোকালিটি, লোকালিটি মানে লোকালিটি, রিজিয়ন বলা যায়, রিজিয়ন মানে এলাকা, এরিয়া বলা যায়। ঠিক আছে, এই আমার জায়গায় বা আমার এলাকায় আমি কি দেখেছি, ফ্লাডস বা বন্যা দেখেছি, এবং সেখানে কি হতো, রোড সোয়ার, রাস্তাগুলো চলে যেত আন্ডার ওয়াটার, পানির নিচে, হাউজেস সোয়ার সাবমার্জ, নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, বাড়িঘরগুলো ডুবে যেত। অ্যান্ড মেনি পিপল হ্যাড টু লিভ দেয়ার হোমস ফর সেফটি, নিরাপত্তার জন্য তাদেরকে নিজের বাড়িঘরকে ছেড়ে আসতে হতো। এখানে হ্যাড টু হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্মে যে লিভ বসছে। হ্যাঁ আমি আমার এলাকায় কি দেখেছি, বন্যা দেখেছি, এবং বন্যার সময় কি হতো, আমার এলাকার রাস্তাগুলো পানির নিচে চলে যেত, বাড়িঘর সাবমার্জড, হ্যাঁ এগুলো ডুবে যেত বন্যার পানির মাধ্যমে, এবং অনেক মানুষকেই শুধুমাত্র নিরাপত্তার কারণে তাদের নিজেদের এলাকাকে ছেড়ে আসতে হতো। এটা কিন্তু রিজিয়নের আর। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।